স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মোচ্ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। আজ যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা টিকফার দ্বিতীয় বৈঠক। এই বৈঠকে জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্রে দেওয়া শর্তগুলোর সর্বশেষ অগ্রগতি জানাবে বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব টিকফা বৈঠক। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী GM কাদের। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। গত অর্থবছরে প্রায় $580 কোটি পণ্য রফতানি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। এর মধ্যে প্রধান রফতানি পণ্য ছিল তৈরি পোশাক। অপ্রচলিত কিছু পণ্যে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার বাণিজ্যিক সুবিধা বা জিএসপি পাওয়া গেলেও এর মধ্যে নেই তৈরি পোশাক। এরপরেও পোশাক খাতে শ্রম নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে 2013 সালের 27 জন জিএসপি সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য 2013 সালের 25 নভেম্বর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম টিকফা চুক্তি হয়। আর গত বছরের 28 এপ্রিল টিকফার প্রথম বৈঠকে জিএসপি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের দেয়া 16টি শর্ত বাস্তবায়নের অগ্রগতি জানায় বাংলাদেশ। টিকফার দ্বিতীয় বৈঠকে জানানো হবে আরও কিছু অগ্রগতি তথ্য। লেবার ইস্যুতে আমেরিকার কিছু করণীয় নাই। আমেরিকার কিছু বলার থাকে, আইএলও বেটার ওয়ার্কস প্রোগ্রামের মধ্যে আইএলওর মাধ্যমে করবে। লেট আইএলও সুপারভাইজ লেবার অ্যাক্টিভিটি, লেবার ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য করা দরকার। ইন দি মিন টাইম অ্যালায়েন্সের যে লেটেস্ট রিপোর্ট এসছে সেপ্টেম্বর 2015-তে, তাতে আপনারা দেখবেন যে বাংলাদেশ হ্যাজ অলমোস্ট কমপ্লাইড উইথ এভরিথিং। তো এই কমপ্লায়েন্স লেভেল আপনি যদি এখন বলছেন না, পৃথিবীর অনেক দেশে এই কমপ্লায়েন্স লেভেল নাই। সাবেক বাণিজ্যমন্ত্রী GM কাদেরের সময় সই হয় টিকফা চুক্তি। এর আওতায় সুফল পেতে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ জোরালোভাবে তুলে ধরা উচিত বলে মনে করেন তিনি। যেটা আমরা করেছি প্র্যাকটিক্যালি যেটা হয়েছে, ওরা হয়তো সেটাকে দেখেনি, সেটাকে তুলে ধরতে পারি সঠিকভাবে, তাহলে এটা একটা পজিটিভ একটা কাজ হতে পারে। জিএসপিতে টিকফাতে যারা যাবেন, যাদের কাছে আমার কথা হলো, তাদেরকে ওইভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে। একেবারে সাজানো বলা আছে কি করতে হবে, কতদিনের মধ্যে করতে হবে, কি তারা চাচ্ছেন। জিএসপির পাশাপাশি বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত 97% পণ্যের শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা আদায়ের ওপর জোর দিতে চায় বাংলাদেশ। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব GM কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো, ধন্যবাদ। আজ আমরা যখন আলোচনা করছি তখন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে টিকফার বৈঠক হতে যাচ্ছে। ট্রেড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্টের যে বৈঠক হতে যাচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, এখানে বলা হচ্ছে বেশ কিছু বিষয় আলোচনা আসবে। বলা হচ্ছে এখানে জিএসপি ইস্যু নিয়ে কথা হবে, এখানে TPP ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ ডিল নিয়ে কথা হবে। বলা হচ্ছে এখানে বাংলাদেশ এনার্জি সেক্টরে কথা বলবে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলবে, IT নিয়ে তারা কথা বলতে চাচ্ছে। এর মধ্যে আপনার কাছে বাংলাদেশের জন্য বার্নিং ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যু কোনটা বলে মনে হচ্ছে, যেটা প্রাধান্য পাওয়া উচিত? আমার মনে হয় সবগুলি ইস্যুই প্রাধান্য পাওয়া উচিত এবং সেইভাবেই সাজানো হয়েছে। আচ্ছা, বাংলাদেশের পরিস্থিতিতে আমরা যে কারণে টিকফাটা তখন স্বাক্ষর করা হয়েছিল, বাংলাদেশ এই চুক্তিতে গিয়েছিল, তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা হলো ব্যবসা আর একটা হলো বিনিয়োগ। এই দুটো বিষয়ে আমরা যাতে করে আরও কোঅপারেশন বা সহযোগিতা করতে পারি, তার জন্য একটা ফোরাম তৈরি করা। কাজে এই ফোরামে এখন ওইখানে বৈঠকে গেছি। এই বৈঠকের নিয়মই হলো যে আমরা দুটো ওই দেশের USTR মানে কমার্স মিনিস্ট্রির যারা কাউন্টার পার্ট এবং আমাদের কমার্স মিনিস্ট্রি, তারা এখানে সাধারণত অ্যাপেক্স বডি হিসাবে থাকবে, এটি টিকফার নিয়ম। কিন্তু এখানে অন্যান্য মন্ত্রণালয়েরও সদস্য থাকতে পারেন, যারা যে বিষয়গুলি আলাপ হবে, যে বিষয়ের ব্যবসা সম্পর্কে বা যেগুলো সম্পর্কে আলাপ হবে সেগুলোর বিষয়ে যারা নিয়ে যেতে পারেন, এমনকি এক্সপার্টকেও নিয়ে যাওয়ার প্রভিশন আছে। এবং বছরে একবার করে মিনিমাম হবে এটা বলা আছে, আর চেষ্টা করা হবে। আর যদি কোনো সময় দরকার মনে করা হয়, যে কোনো সময় জরুরি ভিত্তিতে আবার বৈঠক ডাকলে সেই বৈঠকও হবে। তো এখানে যে প্রশ্নগুলি নিয়ে আসা হচ্ছে, যেমন জিএসপি একটা কথা, আমি মনে করি যে জিএসপিটা মানে অর্থনৈতিকভাবে চিন্তা করে খুবই ছোট একটা ব্যাপার। জিএসপি আমাদেরকে স্বাধীনতার পরের থেকেই তারা কিছু স্পেশাল ফ্যাসিলিটি, শুল্ক সুবিধা দিয়েছিল, যেটা আমাদের পোশাক খাত যেটা প্রধান রপ্তানিকারক, তার মধ্যে কিন্তু সব ক্যাটাগরিতে জিএসপি অ্যাপ্লিকেবল হতো না, খুব সামান্য একটা ক্যাটাগরিতে হতো। মানে আমার হিসাবে আমি যখন মন্ত্রী ছিলাম $30 মিলিয়ন, টোটাল তখন 5 থেকে 5.5, এখন $6 বিলিয়ন হয়েছে। সেখানে এটা প্রায় বলতে গেলে 0.5%-এর কাছাকাছি এরকম অবস্থা, এইটুক সুবিধা আমরা পেতাম জিএসপিতে। তবে জিএসপির একটা বড় বাতিল করাতে আমরা একটা বড় ধরনের ধাক্কা খেয়েছি। এটা হলো একটা আমাদের মানে ভাবমূর্তিতে, যেমন এটাকে একটা শাস্তিমূলক ব্যবস্থা মানে দ্বন্দ্ব দেওয়া হয়েছে বাংলাদেশকে। এবং এই ধরনের বিষয়টি শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না,
আরো অন্যান্য আমাদের যারা বিজনেস পার্টনার সবার কাছে আমাদেরকে একটু হলেও এটাকে ভাবমূর্তির দিক দিয়ে একটু ধাক্কা দিয়েছে। কাজে এটাকে থেকে উত্তরণ করার জন্য আমাদেরকে দেখাতে হবে যে না, যে কারণে আমাদেরকে দেওয়া হয়েছিল সেটা যেভাবেই হোক আমরা এটাকে উতরে এসেছি। এবং তাদের যে লোকরা এখানে করছেন, একটু আগে আমি ইন্টারভিউতে শুনলাম যে তারা মোটামুটি সন্তুষ্ট যে আমরা তাদের কাছে যেটা তারা চেয়েছিলেন 16টা স্পেসিফিক তারা মোটামুটি তারা কভার করেছে। এই জিনিসটি শক্তভাবে তুলে ধরলে এখানে আমি দুটো জিনিস বলতে চাই। একটা জিএসপিতে একটা হলো আমরা যখন এটাকে উতরে উঠবো তখন প্রথম কথা হলো আমাদের যেটা একটা ভাবমূর্তি সেটা আমরা আবার সার্ভাইভ করতে পারবো, যে আমরা আমাদের শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে তাদের অধিকার রক্ষার্থে যেগুলো তারা চেয়েছিল যে তাদেরকে তাদের মজুরি ন্যায্য হতে হবে, তাদের সুযোগ সুবিধা ন্যায্য হতে হবে, তাদের নিরাপত্তা যথেষ্ট থাকতে হবে এবং সেগুলো দেখাশোনার জন্য তাদেরকে ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিস করতে দিতে হবে। এগুলো বিষয়ে যদি তাদেরকে আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে জিএসপি যদি হয়, আমি যেটা বলতে চাচ্ছি দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো আমাদের ভাবমূর্তির উন্নতি হবে, আর টিকফা করেছিলাম কিন্তু আমরা শুধু জিএসপির জন্য বা এটা রক্ষা করার জন্য বা ওটাকে পুনরুদ্ধারের জন্য নয়, তাদের সঙ্গে বাকি বিষয়গুলিতে আমরা যাতে করে ট্রেড শুল্ক সুবিধা পাই, ফ্রি অ্যাক্সেস টু ইউএস মার্কেট পাই, সেটার জন্য আমরা এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করব। কাজে প্রথম ধাক্কাটা যদি আমরা সামলিয়ে একটা জায়গায় আসতে পারি তাহলে আমরা বাকি প্রোডাক্টগুলো যেগুলো যেমন গার্মেন্টসের অনেক প্রোডাক্ট আছে যেগুলো জিএসপির আওতায় নেই, সেই সেগুলোকে শুল্কমুক্ত করার জন্য আলোচনা করতে পারবো। কিন্তু এই ব্যারিয়ারটা না উইথড্র করলে আমরা ওই জায়গায় আসতে পারছি না। তো সেইখানে আসলে পরে আমরা হয়তো ওইটা একটা বড় সুবিধা আছে। এখনো আমেরিকান মার্কেট কিন্তু সবচেয়ে বড়, আমাদের এক্সপোর্টের জন্য সবচেয়ে বড় মার্কেট, সিঙ্গেল কান্ট্রি, বিগেস্ট। যখন টিকফা চুক্তি বাংলাদেশ স্বাক্ষর করলো 2013 সালের দিকে, এর অব্যাহতির পরপরই কিন্তু জিএসপি সুবিধা বাতিল হলো এবং তারপরেও যেটা অনেকে বলেন যে জিএসপি টিকফা চুক্তি করে কি লাভ হলো, বা এখনো অনেকেই বলেন যে টিকফা ইজ মিনিংলেস উইদাউট জিএসপি। এটা সাম্প্রতিক সময় এটা মানে যারা বলেন তারা জিনিসটাকে না বুঝে বলেন। অ্যাবসলিউটলি, আমি সে কথায় আসছি। এবং ইউএস কর্তৃপক্ষ তারা বলছে যে টিকফার সাথে জিএসপির সেই অর্থে কোনো সম্পর্ক নেই, কারণ জিএসপির রেস্টোরেশনটা ডিপেন্ড করছে আর একটা বডি বা একটা অথরিটির পরে, তারা সেটা তাদের মতো করে কাজ করবে। এই বৈঠকে তাহলে আমরা কতটুকু আশা করতে পারি, যেটা আমরা প্রায় বলছি, পত্রপত্রিকায় দেখছি যে জিএসপি ইজ হাই অন এজেন্ডা ইন দ্য টিকফা মিটিং। এই মিটিং আসলে কতটুকু ফলাফল আসলে? আমি প্রথমে যেটা বললাম যে জিএসপিটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, জিএসপি ফিরে পাওয়াটা, যে আমরা শাস্তিমূলক একটা ব্যবস্থা থেকে উদ্ধার হয়েছি, আমরা আবার সঠিক পথে এসেছি এবং কোনো ধরনের আমাদের সমস্যা কেউ মনে করছে না, এটা আমাদেরকে পরিষ্কার করতে হবে বিশ্ববাসীর কাছে। তাহলে আমরা শুল্কমুক্ত বা আদার সুবিধার দিকে ঝুঁকতে পারি। এখন কথা হলো টিকফা কিন্তু একটা প্ল্যাটফর্ম যেখানে আমি ওখানকার ইউএসটিআর মানে কমার্স মিনিস্টার তার সঙ্গে কথা বলতে পারবো, তাদের ডিপার্টমেন্টের লোকের সঙ্গে কথা বলতে পারবো, তাদের এক্সপার্টদের সঙ্গে কথা বলবো, আমাদের এক্সপার্টদের নিয়ে গিয়ে, আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের লোকদের নিয়ে গিয়ে, যে সেগুলো বিষয়ে সামনাসামনি এবং দলিল প্রমাণ সহ আমরা কথা বলার সুযোগ লাভ করব। এটি হলো টিকফার উদ্দেশ্য। সমস্যা এখন জিএসপি যেহেতু হয়েছে, বাতিল হয়েছে, সেজন্য এখন এটা সমস্যা, এটা একসময় উতরে যাবে, কিন্তু আরো অনেক সমস্যা সামনে আসবে, আবার অনেক কিছু সম্ভাবনা আমাদের সামনে আসবে। সেগুলো নিয়ে কথা বলার জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, যেখানে বছরে আমি যেটা বললাম বছরে একবার মিনিমাম আমরা রুটিন দেখাশোনা করব। কিন্তু আমি যদি মনে করি যে এখনই আমার একটা বিষয়ে কথা বলা দরকার, আমি চাইলে যে কোনো সময় তাদের সঙ্গে বসতে পারবো। তো কাজে এটা যে ডিপার্টমেন্টই করুক, এটা কিন্তু আমরা যে কোনো ডিপার্টমেন্টের কারণে আমাদের হয়নি। এটা লেবার মিনিস্ট্রির কিছু ফল্টস তারা ধরেছে, কিছু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে ফায়ার ব্রিগেড বা অন্যান্য মিনিস্ট্রিদের যারা বিল্ডিং তৈরি করে তাদের কনস্ট্রাকশন, এগুলোর যে ঠিক হয়নি, এই সবগুলো মিলিয়ে কিন্তু রেজাল্ট এসছে, যেটার এফেক্টটা হয়েছে কমার্স মিনিস্ট্রিতে। কাজে কমার্স মিনিস্ট্রি এখানে ওইভাবে তুলে ধরেছে যে রেজাল্টটা আমরা ভালো করতে চাই এই সব মন্ত্রণালয়কে নিয়ে। ওদেরও কিন্তু একই ব্যাপার, যে আমাদের যখন প্রস্তাবটা যাবে এবং ওরা যদি স্যাটিসফাইড হয়, তাহলে ওরা ওই সব মন্ত্রণালয়কেই হয়তো তারা মিটিংয়ে নিয়ে আসবে বা তাদের সঙ্গে কথা বলবে যে তারা এটা বলছে, তোমরা একটু এগ্রি করো কিনা বা এদের সঙ্গে তোমার একমত কিনা। এবং সবাই যখন একমত হবে তখন জিনিসটা হবে। কাজে এটা একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমাদের কথাগুলো তুলে ধরার জন্য ওদের ডিপার্টমেন্ট মিনিস্ট্রিতে আমরা এই টিকফার মাধ্যমে তুলে ধরতে পারবো। আপনি বলছিলেন যে ভবিষ্যতে কোনো ইস্যু হয়তো আমরা আলোচনা করতে পারবো। একটি ইস্যু অলরেডি আমরা মনে করছি, বাংলাদেশের এক্সপার্টরা মনে করছেন, যেমন টিপিপি, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ ডিল, যেখানে প্রায় 16টি দেশ এই চুক্তির আওতাভুক্ত এবং বাংলাদেশের বড় ট্রেডিং পার্টনার যেমন জাপান, তারা এর অন্তর্ভুক্ত। কিন্তু বাংলাদেশের আরএমজির ক্ষেত্রে যারা একটি বড় রাইভাল, ভিয়েতনামও এই টিপিপির অন্তর্ভুক্ত, এবং এর ফলে বলা হচ্ছে বাংলাদেশের ভিয়েতনামের কাছ থেকে আরএমজি এক্সপোর্টে বাংলাদেশ একটি বড় ধাক্কা খেতে পারে।
এই বিষয়টা আসলে কিভাবে সমাধান না, এটা সম্ভাবনা তো আছে, প্রতিযোগিতা বাড়বে, কারণ তারা যখন ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে বা অন্যান্য সুযোগ সুবিধা পাবে, আমরা যেটা পাচ্ছি না, বিশেষ করে ইউএস মার্কেটে বা অন্যান্য মার্কেটেও, তো এটা তো সবাই মিলেই এটা করবে, সেখানে কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে অসম প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে, বিশেষ করে ইউএস ক্ষেত্রে তো বটেই, কারণ আমরা সুবিধা পাচ্ছি না, ওনারা সুবিধা পাবেন ফ্রি, কাজে তাদেরকে অনেক সস্তা দরে তারা মার্কেটে নিয়ে আসবেন, ওখানে ট্যাক্স দিতে হবে না, কাজে তাদের প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্ট মার্কেট করতে গেলে আমাদেরকে একটু বেগ পেতে হবে, কাজে এই জিনিসটিকে এটা আমি মনে করি খুব সিরিয়াস কনসার্ন, এবং এইটা এখানে আলাপ করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমাদেরকেও তাহলে তাদের সঙ্গে তুলনামূলকভাবে আমাদেরকে প্রতিযোগিতা করার সুযোগ দিতে হবে, তার মানে আমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস অন্যান্য প্রোডাক্টেও দিতে হবে বা একটা কিছু করতে হবে, অথবা আমাদেরকে হয়তো এর সঙ্গে পার্টনারশিপে আনতে হবে, একটা কিছু কথা বলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা কি চাই সেটা হয়তো মন্ত্রণালয়ের যারা এক্সপার্ট তারা এটা বসে বুঝে অনেক ডিটেল ভাবে বিশ্লেষণ করে হয়তো তৈরি করে হয়ে যাবেন, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মনে করি আমাদের গার্মেন্টসের জন্য, একটা প্রতিযোগিতার মুখোমুখি হতে যাচ্ছি আমরা, হয়তো আমরা এই প্রতিযোগিতা উতরে যাব, তবুও এখানে আমাদেরকে এর সুযোগ এসছে যে এটাকে সহজতর করার একটা পথ এই টিকফার মাধ্যমে হতে পারে। কিন্তু যে বিষয়টা আছে যে আমরা হয়তো আলোচনা করছি, কিন্তু বাংলাদেশের জন্য আপনি যেহেতু বাণিজ্য মন্ত্রী ছিলেন, সাবেক বাণিজ্য মন্ত্রী, আপনার কাছে জিনিসটা জানতে চাই যে যখন WTO-র অধীনে আমরা কথা বলছি যে এই সকল যে আমাদের ইন্টারন্যাশনাল যে ট্রেডস হবে WTO-র অধীনে হওয়া উচিত, তাহলে বাংলাদেশের মধ্যে বলা হয় যে একটা ছোট দেশের জন্য নেগোসিয়েশনে তাদের সুবিধা হয়, কিন্তু যখন আমরা দেখছি বায়োল্যাটারাল চুক্তি বা এই জাতীয় আঞ্চলিক চুক্তি, TPP-র মতো আঞ্চলিক চুক্তি হচ্ছে, তখন বাংলাদেশ আসলে কীভাবে ইন্টারন্যাশনাল ট্রেড ডিপ্লোমেসিতে কাজ করবে, বা বাংলাদেশের জন্য কোনটা ভালো হওয়া উচিত? WTO-এর মতো গ্লোবাল ফোরামে তার বেশি স্টিক করা উচিত, নাকি বায়োল্যাটারাল বা রিজিওনাল ফোরামে তার বেশি নজর দেওয়া উচিত? সব কিছুতেই আমাদের নজর দেওয়া উচিত, প্রত্যেকটি হলো ফোরাম। আমাদেরও কিন্তু 42টা দেশের সঙ্গে বায়োল্যাটারাল চুক্তি ছিল আমি যখন মন্ত্রী ছিলাম, এবং আরও 6টা দেশের সঙ্গে বায়োল্যাটারাল চুক্তি করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, মানে কাজ চলছিল, কিন্তু চুক্তি হয়নি। আবার 6টি রিজিওনাল গ্রুপের সঙ্গে, যেমন সাপটা, বিমস্টেক, এদের সাথে কিন্তু আমাদের চুক্তি চলছে এগুলো, এবং আমরা টিকফাও করলাম, এগুলো বায়োল্যাটারাল টিকফা। কিন্তু WTO-তে আমরা কিন্তু সবসময় যেটাই চুক্তি করি, যেমন টিকফার ব্যাপারে অনেকের সন্দেহ ছিল, সেখানে কিন্তু আমরা বলেছি যে WTO-র মাধ্যমে যে সুযোগ সুবিধা বা যেগুলো আমরা পাবো, বা অন্যান্য বায়োল্যাটারাল চুক্তির মাধ্যমে যেগুলো পাবো, সেগুলো টিকফারতে এগুলোর কোনো কন্ট্রাডিকশন বা এটার আমরা এই ধরনের কিছু করা হবে না। ওনাদেরও তাই ব্যাপার। আমেরিকাও কিন্তু একই সঙ্গে 92টা দেশের সঙ্গে ওদের এরকম চুক্তি ছিল আমরা যখন করতে যাই তার আগে, এবং তারা একই সাথে WTO-র তারা একই সঙ্গে WTO-তে আছে। কাজে আমাদের এগুলো হলো ফোরাম, এই ফোরামগুলোতে যখন যেভাবে সুবিধা হয় তখন সেভাবে ব্যবহার করতে হবে, এবং এগুলো সুযোগ। এখন আমি যে কোনো একটা সুযোগ নিয়ে আমি একটা নিয়ে বসে থাকবো, বিশ্বের সবাই তো এরকম নেই, আমার প্রতিবেশীরা কেউ নেই এরকম। জনাব কাদের, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি টিকফা বৈঠক নিয়ে। এই বৈঠক নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব GM কাদের। জনাব কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছি টিকফা বৈঠক নিয়ে। এই বৈঠকে আমরা বলছি অনেক বিষয় বাংলাদেশে আসবে, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেসব ব্যবসায়িক যেসব বিষয় সেগুলো আলোচনা আসবে। এই আলোচনার সময় আরেকটি বিষয় আসবে যে যারা US কর্তৃপক্ষ থেকে বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বা তাদের বিনিয়োগের কথাটা আলোচনা আসবে, এবং এই বিনিয়োগের কথা তারা বলতে, তারা স্পেসিফিক্যালি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কথা বলেছেন, যে যেখানে তারা বিনিয়োগের সম্ভাবনা দেখছেন। আমরা যখন কথা বলছি তখনই WTO ট্রিপস এগ্রিমেন্টের অধীনে LDC তথা বাংলাদেশের জন্য 2033 সাল পর্যন্ত প্যাটেন্ট ছাড়াই ড্রাগস বা ঔষধ তৈরি করবার যে একটা অধিকার দেওয়া হয়েছে। এর ফলে আপনার কি মনে হয় যে সেক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিতে বা ইনফ্রাস্ট্রাকচারে US ইনভেস্টমেন্ট ফার্মাসিউটিক্যালসের জন্য বেশি আকৃষ্ট করবে কিনা? না, ওটার জন্য তো আকৃষ্ট করবেই, কেননা এটাতে আমাদেরকে একটা মানে অন্যান্য দেশের প্যাটেন্ট রাইটস, যেগুলো ট্রেড রিলেটেড প্যাটেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাটেন্ট রাইটস বোধহয় ট্রিপস বলা হচ্ছে যে ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এগুলোর যখন আমাদেরকে সুযোগ দেওয়া হবে, কাজে আমাদের দেশে এই ধরনের ওষুধগুলি তৈরি করতে পারবো আমরা, যেগুলোর প্যাটেন্ট আমাদের মানে উইদাউট এনি
ফি অথবা সামথিং। কাজে এটা একটা সুবিধা আমাদের হবেই, এই যে যদি আমরা ইনভেস্টমেন্টের জন্য বা যে কোনো আমাদের দেশের ইন্ডাস্ট্রির জন্য এটা বড় ধরনের একটা সুযোগ সৃষ্টি করবে। তবে এটা কিন্তু আমি ইনভেস্টমেন্টের সুযোগের হিসাবে এটা আমি দেখছি না। মানে ইউএস আমি বললাম যে কনজিউমার মার্কেট হিসেবে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ। তো আবার ইনভেস্টমেন্টের দিক দিয়েও কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি ইউএস এর আছে। তো আমরা যেটা মনে করি যে আমাদের এইসব মার্কেট এইসব বড় ইনভেস্টমেন্ট নয়, ওটা ফার্মাসিউটিক্যাল যেটা আমরা চাচ্ছি সেটা হলো ইউএস মার্কেটে হয়তো আমরা ঢুকতে চাই, যে মার্কেটে আমরা ওষুধ বিক্রি করতে চাই, সেটা একটা এক সাইড। আর আমরা যেটা ইনফ্রাস্ট্রাকচার সেটা হলো গিয়ে বিভিন্ন ধরনের আমাদের ফ্যাসিলিটিস, যেমন ঢাকা মেট্রো, মানে যত রাস্তাঘাট, পুল, ব্রিজ, পোর্ট বা আদার ফ্যাসিলিটিস যেগুলো আমরা ডেভেলপ করতে চাই, সেখানে ইউএস এর ইনভেস্টমেন্ট করার সুবিধা আছে। ইউএসরা সেই ধরনের ইন্টারেস্ট দেখাচ্ছে, আমি যেটা খবরের কাগজে যেটা বুঝতে পারলাম যে ওই ধরনের বিষয়ে ওরা ইনভেস্ট করতে চায়। তো সেইখানে সেগুলো ব্যাপারে আলাপ হতে পারে, এবং পাওয়ার সেক্টর বা অনেক কিছু সেক্টরে যেখানে তারা বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার, তারা সেটা নিয়ে আসতে রাজি আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে তারা আসছে। কাজে এই সুযোগে এগুলো নিয়ে আলাপ করতে পারে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, এটা আমি মনে করি ইনভেস্টমেন্টের চেয়ে বড় কথা হলো তাদের দেশে ওষুধ রপ্তানির বিষয়টা বেশি প্রাধান্য পাবে। আর একটা বিষয় আইটির বিষয়ে আলাপ করার কথা হচ্ছে। আমি মনে করি আমেরিকার আইটি বাজারও অনেক বড়, ওখানেও বাংলাদেশের আইটি যেটা এক্সপার্টাইজ আছে আমরা ওখানে এক্সপোর্ট করতে পারি, সেসব বিষয়ে আলাপ হবে। এবং এগুলো সবই আমি মনে করি খুব যুক্তিসঙ্গত, এবং এইটাই টিকফার একটা বড় সুযোগ হলো যে এই যুক্তিসঙ্গত কথাগুলি আমরা মানে যেটা বলবো যেখানে প্রয়োজনীয় জায়গায় বলার সুযোগ পেয়েছি, বলতে পারবো। কিছু কাজ হবে, কিছু না কিছু হবেই, এবং যদি আমরা লেগে থাকি এগুলো সবগুলি আমরা বড় ধরনের বাস্তবায়ন করতে পারবো। টিকফার প্রয়োজনীয়তা কেন যুক্তরাষ্ট্র বাংলার সাথে টিকফা স্বাক্ষর করতে চাইলো, বা এটা আমরা জানি দীর্ঘদিন ধরে আটকে ছিল। একটা সময় এটা বলা হচ্ছিল দু দেশের কর্পোরেশনের একটা ফ্রেমওয়ার্ক, তা বলা হচ্ছিল সোফা, এরপর নাম আসলো টিফা। শেষ পর্যন্ত অনেক বছর পরে টিকফা স্বাক্ষর হলো। যুক্তরাষ্ট্রের স্বার্থ কি? যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে যখন টিকফার প্রস্তাব দেয় 2002-এ, রাইট, তারপরে এটাকে সাইন হলো 2013-তে। তো প্রথমে ছিল টিফা। এই টিফাটা ওরা 42টা দেশ আমাদের সঙ্গে প্রস্তাব দেয় তখনই, এবং 6টা রিজিওনাল বডি সহ 92 কান্ট্রিজের সঙ্গে এই টিফাটা সাইন করেছে। টিফা হলো ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ওটার তখন ছিল ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, মানে ওই ফোরামই একটা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাড়াতে চায় আমেরিকা। বিভিন্ন দেশ যারা তাদের সঙ্গে এই ব্যাপারে ইন্টারেস্টেড তাদেরকে তারা অফার দিয়েছে একটা প্রেসক্রাইবড একটা ইয়েতে, যে এই রকম এগ্রিমেন্ট আমরা করতে চাই, তোমরা যদি ইন্টারেস্টেড হও তো আসো। বললাম যে 92 কান্ট্রিজ অলরেডি সাইন করেছে, আমাদের আগে সার্কের সব কান্ট্রি সাইন করেছে এক্সেপ্টিং ভুটান। বোধহয় ভুটানকে আমেরিকা দেয়নি, যেহেতু ওটা খুব ছোট ট্রেড পার্টনার। এমনকি ইন্ডিয়া সাইন করেছে, নামটা একটু ডিফারেন্ট করে, হয়তো দুই একটা ক্লজ চেঞ্জ করেছে। আমাদের কিন্তু আমরা ওই টিফাটাকে পরে টিকফা করেছি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন, আমরা ফ্রেমওয়ার্কের জায়গা করেছি ফোরাম এগ্রিমেন্ট, কিন্তু মোটামুটি একই, মোটামুটি একটা প্রোফর্মার, ওই দুই একটা ওয়ার্ড টোড এদিক ওদিক করা। তো করার ফলে আমরা কিন্তু এটা করার সময় আমেরিকার ইন্টারেস্টের চেয়ে বড় কথা হলো আমাদের ইন্টারেস্টও এখানে আছে। আমেরিকা যেমন বাইলেটারাল 92 কান্ট্রিজ কভার করে আমাদেরকে প্রস্তাব দিয়েছিল, আমরাও কিন্তু 42 কান্ট্রিজ প্লাস 6 রিজিওনাল বডিজের সঙ্গে আরও 6টার সঙ্গে কথা বলছি। আমেরিকার সাথে করলে আমাদের কোনো আপত্তির কিছু নাই, যেহেতু এখানে যে 16টা প্রিয়াম্বলস আছে আর 7টা আর্টিকেলস আছে, সেগুলো প্রত্যেকটার মধ্যেই দুই পক্ষের স্বার্থ দেখা হচ্ছে, এবং আমরা কোনো ক্ষেত্রেই এখানে কিন্তু টিকফার ক্ষেত্রে আরো কিছু বলা হচ্ছিল বাংলাদেশকে, যেমন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ইমপ্লিমেন্টের কথা বারবার বলা হচ্ছে, লেবার রাইটস ইমপ্লিমেন্ট করার কথা বলছে। এই বিষয়গুলো, এই দুটো বিষয় কথা উঠেছে, যেটা একটু আগে আপনি বললেন যে ট্রিপস এর ব্যাপারে, যেটা ওখানে পরিষ্কার বলা আছে যে WTO যে ফ্যাসিলিটি যেগুলো আমাদেরকে দিয়েছে, বা অন্যান্য অর্গানাইজেশন বা অন্যান্য দেশ আমাদেরকে যে ফ্যাসিলিটি দিবে, সেগুলো এই টিকফার কারণে কোনো ক্রমেই এটার কোনো ব্যত্যয় হবে না, মানে ওটাকে বন্ধ করা যাবে না। কাজে আমরা যেটা পেয়েছি সেটা টিকফার কারণে আমরা ট্রিপসের কোনো বেনিফিট আমরা হারাবো না। আর 2 নম্বর যেটা কি বললেন একটা বলা হচ্ছিল যে ইন্টেলেকচুয়াল রাইটস এবং লেবার রাইটস এর ব্যাপারে আমরা অলরেডি ILO কনভেনশন সহ আরো 5-6টা ইন্টারন্যাশনাল কনভেনশনে স্বাক্ষর করেছি, এবং আমাদের লেবারের রাইট দেখাটা কিন্তু আমেরিকার দায়িত্ব না, এটা আমাদের দায়িত্ব। আমাদের লেবারদের ন্যায্য মজুরি পাবে, ন্যায্য সুযোগ সুবিধা পাবে, তাদের নিরাপত্তা থাকবে, এবং সেগুলো দেখাশোনার জন্য লেবার রাইট থাকবে, এটা আমাদের দেশের আইনে আছে। কাজে ওগুলো মানার জন্য আমি এখানে সাইন করলে আমরা আমেরিকাকে কোনো কিছু হারাবো, এটার কোনো মানে হতে পারে না। বরং এটা আমি অনেক সময় লজ্জাজনক মনে করি যে আমেরিকানরা আমাদের লেবারদের জন্য কনসার্ন, আমরা কেন, এটা তো আমরাই কনসার্ন। জনাব জিএম কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ।
এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।